আমি নির্দোষ কেডি স্যার। দেখো জামশেদ, তোমার এই কথাটা বলা আর আমার মেনে নেওয়াতে কিছুই হবে না। আদালতে এই বিষয়টাকে তোমাকে প্রমাণ করতে হবে। বিস্তারিতভাবে বলো কি হয়েছিল সেটাতে। স্যার, আপনি বাচ্চাদের সিরিয়াল সূর্যমানের নাম তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, কখনো সেই শোটা আমি দেখিনি, কিন্তু খুবই প্রচলিত শো এটা। স্যার, আমি ওই শোয়ের স্টান্ট মাস্টার, আপনি আমাকে অ্যাকশন ডাইরেক্টরও বলতে পারেন। স্যার, ওই রাতে আমি পারেলের এক বিল্ডিংয়ে এজেন্ট টাওয়ারের ট্যারেসে একটা সিন শ্যুট করছিলাম, সূর্যমানের ফ্লাইং জাম্প। হ্যাঁ অমিত, আমি কেবল চেক করে নিয়েছি, এভরিথিং ইজ অল রাইট। ডাইরেক্টরকে বলো আমরা স্টান্টের জন্য রেডি, গগন স্যারকে উপরে পাঠাও। আসুন স্যার, কেবলটা লাগিয়ে দিই। হ্যাঁ চল, তাড়াতাড়ি কর। দেখিস ভাই, কেবলটা ঠিক করে লাগাস। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। হয়ে গেছে স্যার। ঠিকঠাক আছে তো? কি বললাম তোকে, সব ঠিকঠাক তো? একদম ঠিক আছে স্যার। মনে রাখিস, কিছু হলে না ভূত হয়ে তোকে ধরবো কিন্তু। ওই ছাদের ওপর গগনবাবু ছিলেন আর তুমি ছিলে, তৃতীয় কেউ ছিল না। হ্যাঁ স্যার, বাদবাকি সব ক্রু সামনের বিল্ডিংয়ে শ্যুট করছিল। ক্রিউর কিছু লোক বিল্ডিংয়ের নিচেও ছিল, কারণ শটের পর গগন স্যার ওখানেই নামতেন। সবাই ওনার জন্য ওয়েট করছিল। সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। না মানে কি হয়েছিল, কেবল ছিঁড়ে গিয়েছিল না? যদি ওই কেবল ছিঁড়ে গিয়ে থাকে তাহলে তো সেটা দুর্ঘটনা, একটা হত্যা নয় তো? না স্যার। নয় কিভাবে? কারণ আমি যখন বিল্ডিং থেকে নিচে নামলাম, সামনের বিল্ডিং থেকে সব ক্রু অলরেডি নিচে পৌঁছে গেছে। আরে এসব কি করে হলো? কেবল চেক করো। স্যার, কেবল ছেড়েনি, কাটা হয়েছে। কিন্তু শুটের সময় কেবল কে কেটে দেবে? হয়তো শটের আগেই। শটের আগে টেরেসে তো শুধুমাত্র গগন স্যার আর জামশেদ স্যারই ছিলেন। স্যার, সবার মনে হচ্ছে যে ওই দিন শটের আগে কেবলটা আমি অর্ধেক কেটে রেখেছিলাম, যাতে গগন স্যার যখন লাফায় ওনার বেল থেকে কেবলটা ছিঁড়ে যায় আর উনি। এই দেখো, কেবল কাটার দিয়ে ওয়্যার কাটা হয়েছে। ওই অ্যাকশন মাস্টার জামশেদই গগনকে মেরেছে, তাও আবার পুরো প্ল্যান করে। তুমি আর এই কেসটা যেন নিও না। আমরা পুলিশরা কেস তৈরি করি আর তুমি এসে কেস নষ্ট করে দাও। কিন্তু কেডি এবার সেরকম হচ্ছে না। তবে কেন আমার মনে হচ্ছে যে তুই এই কেসটা থেকে বেশি ওই ব্যক্তির ওপর পড়ে রয়েছিস। কেন চিন্তা করছিস? বৌদি ফিরে চলে আসবেন বাপের বাড়ি থেকে। কিন্তু এটা তুমি কি করে জানলে যে? আচ্ছা, ও ফোন করে তোমাকে আমার নামে কমপ্লেন করেছে, রাইট? না না, বৌদি আমাকে কেন ফোন করবেন? আমার তো নাম্বারও বোধহয় নেই তার কাছে। ছাড় না, চলে আসবেন। এটা বল যে ওই সুলেমান অর্থাৎ ওই গগনবাবুর পরিবারে আর কে কে আছে? আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি আলিয়ানা, কিন্তু লিগ্যাল ফর্মালিটিস আমাদের একেবারেই লেট করা উচিত নয়।
আপনার হাজব্যান্ডের প্রপার্টি আর ইন্স্যুরেন্স ক্লেম পেপারে আপনার সিগনেচার দরকার। আসুন। বাহ, বাবার জায়গায় তো তোমারই একটার হওয়া উচিত ছিল। হোয়াইট শাড়ি পরে এমন ভাবে বসে আছো যেন বাবার মৃত্যুতে খুব শোক পেয়েছো তুমি, কিন্তু আসলে তো তোমার মনে খুব আনন্দ হচ্ছে, তাই না? সানায়া, তুমি আমার তোমাকে 1000 বার বলেছি আমি কিন্তু তোমার মেয়ে নই। 2 দিন হয়নি বাবা মারা গেছে, এখনই ওনার প্রপার্টি হাতানোর জন্য ব্যস্ত। এই জন্যই বিয়ে করেছিলে না? আই হেট ইউ। ঘৃণা করি আমি তোমাকে। সবার সামনে নাটক করো না, আমার সামনে করতে পারবে না। আমি তোমার আসল রূপ জানি। ইউ আর ডিসগাস্টিং। লজ্জা করে না তোমার? বেচারি নিজের বাবার মৃত্যুর শোক একেবারেই মানিয়ে নিতে পারছে না। ডোন্ট ওয়ারি হিরেন, সানায়ার এই নাটক তো চলতেই থাকবে। যাই বলো, তোমার ফ্রেমটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে দেখতে আজকে। পাঠকবাবু, টায়ার্ড হয়ে গেছে এই ফুটেজ, আর বারবার রিপ্লে করলে না এই ফুটেজটা চেঞ্জ হবে না সত্যিটা। আপনার ক্লায়েন্টের হাতেই হত্যা হয়েছে গগনবাবু। এই ফুটেজে মিস্টার গগনের পড়ে যাওয়ার আর কোনো শট বা অ্যাঙ্গেল আছে কি? আগে না ইউর অনার, শুধুমাত্র এই শটটাই রয়েছে। 10 তলায় বিল্ডিং থেকে গগনবাবু লাফ মেরেছেন আর ওই কেবলটা ছিঁড়ে যায় আর উনি নিচে পড়ে যান একদম। আরে এই কেবলটাও কাটা হয়েছে, ছেড়েনি। কারেক্ট স্যার। আর টেরেসে মিস্টার গগন আর আপনার মক্কেল জামশেদ ছাড়া আর কেউ ছিল না। আগে না ইউর অনার, এটা তো পরিষ্কার যে কেবলটা হয় গগন কেটেছে, নয়তো বা আপনার ক্লায়েন্ট। ইউর অনার, এখানে এটাও সম্ভব যে কোনো তৃতীয় ব্যক্তি ওই কেবলটাকে কেটে দেয়। না স্যার, কেবলটা যদি আগে থেকে কাটা থাকতো তাহলে আমি চেক করার সময় ঠিক দেখতে পেতাম কেবল ঠিকঠাকই ছিল। কাজে আমি অন্য কাউকে ব্লেম করতে পারি না। ইউর অনার, এটা আমার মক্কেলের একটা ভালো দিক, তার একটা সততা, যে অন্য কারোর ওপরে ওই অভিযোগটা আনতেই পারতো, কিন্তু এরকমটা করেনি। এসব কোনো ব্যাপারই না, আসলে উনি ফেসে গেছেন, কারণ ইনিই একমাত্র আছেন যার কাছে মোটিভ অফ মার্ডার আছে বেশ বড় সড়ো। মোটিভ? ইয়েস জজ সাহেব, ওনার মুখ থেকেই শোনা যাক। আপনি বলুন যে আপনার এবং গগনবাবুর জীবনে কোনোদিনও বনিবনা হয়নি, এই ব্যাপারটা তো সবাই জানে, কিন্তু এটা আবার সত্যি যে গগনবাবু সবার সামনে একবার না অনেকবার উল্টোপাল্টা কথা বলেছেন, গালাগালি করেছেন, এরকমটা হয়েছে কিনা? জামশেদ, কোথায় তোমরা সব? স্যার, হার্নেসের অবস্থা কি দেখেছো? কি মনে হয় তোর? ফালতু আর্টিস্ট আমি। ভালো হার্নেস চাই আমার, ভালো ভালো কোম্পানির। 3.5 রেটিং দিয়ে আমি এই শো এর, বুঝেছো? স্যার আমি প্রডিউসারকে বলেছিলাম, কিন্তু উনি বললেন বাজেট নেই। বাজেট নেই? আমাকে শোনাচ্ছে বাজেট নেই, বাজেট নেই। হ্যাঁ, এই ম্যানেজার কোথায়? হ্যাঁ, পুরো শোটা স্টান্ট আমি করি, আর এ শুধু হারামের টাকা নেয় যত সব। নিজেকে আবার ফাইট মাস্টার বলে, ব্লাডি স্টান্টম্যান। বের করো ওকে এখান থেকে। ইওর অনার, এটা তো একটা মাত্র ঘটনা, এরকমই আরো অনেক গল্প আছে যেখানে অনেকবার গগনবাবু ইনসাল্ট করেছেন, গালাগালি করেছেন। আসলে একজন মানুষ কতটা সহ্য করতে পারে? সেদিনকে রাতে ওনার সহ্যের সীমা অতিক্রম হয়েছিল, তাই উনি ডিসাইড করেন আজ আমি এর বদলা তো নেবই, আর এর আমি শেষ দেখে ছাড়বো। না স্যার, স্যার আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি বলছি,
স্যার আমি না তো গগন স্যারকে মেরেছি, না তো আমি ওই কেবল কেটেছি। এই কাটারটা আপনার টুল বক্সে ছিল। আচ্ছা, কি করছিল এই কাটারটা টুল বক্সে বলুন একটু। হ্যাঁ বলুন, কি করছিল বলুন। মিস্টার জয়সওয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কি করছেন আপনি? কি করছেন? কি করছেন? আমার ব্যাগের মধ্যে কি করছেন আপনি? আপনি শান্ত হন। মানে আমি জিজ্ঞেস করতে চাইছি যে এতগুলো স্ট্যাম্প পেপার আপনি এখানে নিয়ে এসেছেন, জড়ো করেছেন, এগুলো কি আপনি রেজিস্টার করেছেন নাকি এমনি আইন বিরুদ্ধ? পাঠক বাবু, আগে আজ অবধি আমি কোনো বেআইনি কাজ করিনি। আর এই বিষয়টা কোনো প্রমাণ তো নিশ্চয়ই আছে। আরে আমি কি ধরা পড়ে গেছি নাকি যে আপনি ইনোসেন্ট এন্ট্রি প্রুভেন গিল্টে? তো আপনারই স্টেটমেন্ট স্যার। রাইট। আর দ্বিতীয়ত আমি একজন উকিল, তাই স্ট্যাম্প পেপার আমার কাছে থাকবে না তো কার কাছে থাকবে? তো ও তো একজন স্টান্টম্যান। হ্যাঁ, তো বাস্তবিকভাবে স্টান্টম্যান একজন, তো ফায়ার কাটার ওর কাছে থাকবে না তো কার কাছে থাকবে? ইয়নার, এটা ব্যবসায়িক একটা বিষয়, তো এই অস্ত্রটা ওনার কাছে থাকার অন্য কোনো মানে এখানে থাকতেই পারে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি পাঠক বাবুর কি বক্তব্য সেটা আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে অনেক কথার প্যাচে ঘোরাতে চাইছেন, কিন্তু আমি ঘুরবই না। আপনি যতটা কমপ্লিকেটেড করতে চাইছেন, কিন্তু এই কেসটা অত কমপ্লিকেটেড না, সিম্পল কেস ইওর অনার। একটা ছাদ, দুজন মানুষ, হার্নেসটা কোনোভাবে কেটে যায় আর একজন সেখান থেকে পড়ে মারা যায়। এখন এর মানেটা কি দাঁড়ালো? কেউ তো একজন ওই হার্নেসটা কেটে থাকবে, বা এরকম হতে পারে যে গগনবাবু নিজেই। হ্যাঁ, মানে এটা সম্ভব, এটা যে হয়তো গগনবাবু সেটা কেটেছেন। না 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 না, প্লিজ ডোন্ট টেল মি আপনি কেসটা ওই দিকে নিয়ে যেতে চাইছেন যে গগনবাবু আত্মহত্যা করেছেন। মিস্টার পাঠক, আপনার এই বক্তব্যের কোনো প্রমাণ আছে? ইয়নার, সম্ভাবনা তো রয়েছে। যদি আপনি অনুমতি দেন তো আমি গগনবাবুর মেয়ে শানায়াকে এই কাঠগড়ায় ডেকে নিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দিলাম। আগে মিস্টার পাঠকের অনুমান ঠিকই। ইনফ্যাক্ট আমি ওনাকে বলেছিলাম যে আমার সন্দেহ হয় বাবা আত্মহত্যা করেছে। শানায়া, দয়া করে মহামান্য বিচারককে বলো যে তোমার এই সন্দেহের ভিত্তিটা ঠিক কি, কেন তোমার এরকম মনে হচ্ছে? ওই মহিলাটির জন্য। সাইলেন্স ইন দ্য কোর্ট। এই মহিলাটি আমার বাবার দ্বিতীয় স্ত্রী। ইনি শুধু ওনার স্টার স্ট্যাটাস সম্পত্তির জন্য বিয়ে করেছিল, এছাড়া ওর কোনো উদ্দেশ্য ছিল না। দু সপ্তাহ আগে বাবা আমাকে ডেকেছিল আর খুব অস্থির দেখাচ্ছিল। জানি না, আমি এর আগে ওনাকে এত আপসেট দেখিনি। বাবা, আর ইউ ওকে? ইউ লুক আপসেট। তুই ঠিক বলেছিলি মা, আমার আরিয়ানাকে বিয়ে করা ঠিক হয়নি। আসলে মহিলা আমাকে কোনোদিন ভালোই বাসেনি, কোনো অ্যাটাচমেন্টই ছিল না, কেবল আমার সম্পত্তির লোভে ছিল ও। ফরগেট ইট বাবা, ভুলে যাও এসব। আই কান্ট ফরগেট, আই ক্যানট। এই গোটা জগৎ আমাকে সুপার হিরো নামে চেনে। সুপার হিরো, আমি নাকি যা ইচ্ছে করতে পারি, কিন্তু ওরা এটা জানে না যে সুপার হিরো ভেতর থেকে কত দুঃখী, যে নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না। ও আমার উপর খুব টর্চার করেছে মা, ও আমাকে খুবই জ্বালিয়েছে। ইটস ওকে, ইটস গোয়িং টু বি ফাইন। মা, ও আমাকে যত টর্চার করে না, তোমার মায়ের কথাই আমার মনে পড়ে। এমনটা মনে হয় যেন আমি ওর কাছেই চলে যাই। নো বাবা, ডোন্ট সে দ্যাট। হোয়াট আর ইউ সেইং? I want to kill myself. সেদিন রাতে বাবা শুটে যাওয়ার আগে বাবা আর এই আরিয়ানার মধ্যে খুব ঝগড়া হয়েছিল, যার সম্বন্ধে আমি আজ অব্দি কিছু জানি না ইওর অনার। আমার সন্দেহই নয়, বিশ্বাস যে সেই রাতে
নামে। হ্যাপি? এক মিনিট কেন? সরি। তার মানে আপনার কথার মানে হলো যে আপনার বাবা সুইসাইড করেছেন, নিজেই কেবলটাকে কেটেছেন। আগে হ্যাঁ, 100%। ইওর অনার, যদি এই রকম হতো তাহলে ওই ওয়্যার কাটার, কেবল কাটার বা অন্য কোনো যন্ত্র ওনার শরীরের ওপর, ওনার ওই ড্রেসের ওপর, ওনার হাতের ওপর কোথাও তো হতে পারতো, কিন্তু এরকম তো পাওয়াই যায়নি, কারণ ডেড বডির ওপর এরকম কোনো যন্ত্র ছিলই না। কেন পাওয়া গেল না পাঠক বাবু? আর ওই ছাদের ওপরেও এরকম কোনো যন্ত্র পাওয়া যায়নি, যা পাওয়া গেছে তা তো ওনার টুল বক্স থেকেই পাওয়া গেছে। অসাধারণ জয়সওয়াল বাবু। হ্যাঁ, হাত মেলান। হ্যাঁ, ধুয়ে এসেছেন? ধুয়ে এসেছি, 4 বার ধুয়েছি। খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। ইওর অনার, ঘটনাস্থলের তল্লাশি চালানোর সময় আমার সহায়ক বরুণ ওই বিল্ডিং এর 20 মিটার দূরত্বের মধ্যে এই জিনিসটা পেয়েছে। এটা তো ওয়্যার কাটার। আগে হ্যাঁ ইওর অনার, এটা ওয়্যার কাটারই বটে। আর এটার একদিকটা দেখুন ইওর অনার, এটা পুরোপুরি বেঁকে গিয়েছে। সেটা তখনই হতে পারে ইওর অনার যখন কেউ অনেক উচ্চতা থেকে, সম্ভবত যেমন বিল্ডিং এর ছাদ থেকে কখনো নিচে ফেলে তখন। কিন্তু এই ওয়্যার কাটারের এই কেসের সাথে কি সম্পর্ক পাঠক বাবু? এই কেসটার সঙ্গে এই ওয়্যার কাটারের সেই সম্পর্কই রয়েছে জয়সওয়াল বাবু। যেরকমটা আমি এখানে বললাম, এই ওয়্যারের একটা দিক যেটা রয়েছে সেটা পুরোপুরি বাঁকা অবস্থায় আছে, তো সেই সম্ভাবনা রয়েছে যে এটাকে ওই বিল্ডিং থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। এটাও সম্ভব যে লাফ দেওয়ার আগে স্বয়ং গগনবাবুই নিজেই ওয়্যারটা কেটেছিলেন, কেবল কেটেছিলেন, আর এটাকে বিল্ডিং এর ওপর থেকে ফেলে দিয়েছিলেন। আর মন দেওয়ার বিষয় এখানে এটাই রয়েছে অনার যে এই ওয়্যার কাটারটার উপর কারোর আঙুলের ছাপ নেই। আপনি কি বলতে চাইছেন? জামশেদ বাবু সেদিন কোনো গ্লাভস পরেছিলেন না, কিন্তু গগন বাবু সেদিন গ্লাভস পরেছিলেন, কেননা ওই গ্লাভসটা তার পোশাকেরই একটা অংশ ছিল ইওর অনার। সম্ভাবনা একটা রয়েছে যে উনি ওই কেবলটা কেটেছিলেন আত্মহত্যা করার জন্য। আরে यार, এই সুসাইডের থিওরি তো শেষ করে দেবে দেখছি। মিস্টার জয়সওয়াল, হোয়াট ইজ দিস? ইয়ার বিজনেস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোর্ট। সরি স্যার, আমার আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি আসলে বলতে চাইছিলাম ইনি ভুল বলছেন, ইনি ভুল। এনার স্টেটমেন্ট প্রাসঙ্গিক তো নয়, ওটা মিথ্যে। আসলে হয়েছে কি, পাঠকবাবু একজন সাক্ষী পেশ করলেন, তো আমারও তো একজন সাক্ষীকে পেশ করতে হবে না। ইওর অনার, আমার সাক্ষী মিসেস আলিয়ানা। সানায়ের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি বেচারির দুঃখ বুঝতে পারছি। না দেখুন, এখানে বিষয়টা আপনার আর সানায়ের মধ্যে সম্পর্ক নিয়ে হচ্ছে না। আপনার স্বামীর মধ্যে কতটা শত্রুতা ছিল সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে এখানে। বলুন আমাদেরকে, যেরকমটা সানায়া বলছিল কিছুক্ষণ আগে যে আপনার স্বামী আপনাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কেন চিন্তিত ছিলেন? কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে থাকে না বলুন? আমি মানছি যে গগন আর আমার মধ্যে গত 3 সপ্তাহ ধরে ঝামেলা চলছিল, কিন্তু তার মানে এই নয় যে ও নিজের প্রাণ নিয়ে নেবে। তো ওই রাতে শুটিংয়ে যাওয়ার আগে যেরকম সানায়া বলছিল আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, হয়তো মতভেদ হয়েছিল, কিছু নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছিল এরকমটা? আগে আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, কারণ এটা ফ্যামিলি ম্যাটার, আর আমি চাই না যে মিডিয়া এই ছোট ব্যাপারটাকে নিয়ে জল ঘোলা করুক। আরে আনিয়া দেবী, এখানে হত্যার একটা মামলা চলছে, এখন আর কিছুই ব্যক্তিগত বিষয় নেই, সবকিছুই বাইরে চলে এসেছে। বলুন, এরকমটা হয়েছিল নাকি হয়নি? তুমি নিজেই নিজের পায়ে এই কুড়োলটা মারলে সানায়া, তা না হলে আমি এই কথাটা লুকিয়েই রাখতাম। কিন্তু তা হয়ে ওঠেনি। দেখুন স্যার, এইমাত্র কি বললেন, কোনো কিছুই ব্যক্তিগত নয়। তাহলে বলুন সত্যিটা কি, বলুন। ওই রাতে আমার আর গগনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়, কিন্তু ঝগড়ার কারণ আমাদের মধ্যেকার দূরত্ব নয়, সানায়াই ছিল। আরিয়ানা, তোমাকে আমি মানা করেছি যে সানায়া সম্পর্কে তুমি কিছু বলো না, কিন্তু তুমি শোনোনি। কিন্তু কেন গগন? সুইটহার্ট, এটা ওর ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, এন্ড শি ইজ সাচ আ গুড অ্যাক্ট্রেস। দেখো, যদি ওর মা বাবাই ওকে সাপোর্ট না করে তাহলে আর কে করবে? আরিয়ানা, আমি চাই না যে সানায়া এই ইন্ডাস্ট্রিতে আসুক, আমি চাই না।
এই সিদ্ধান্ত আমার, তোমার নয়। ওর বাবা আমি। বাবা হও, বাবা হও, বাবা হও, এটা কি বলে চলেছো তুমি? যদি তুমি ওর বাবা হয়ে থাকো তাহলে আমি কে? দেখো গগন, যদি তুমি আমাকে ওর মা ভাবতে না পারো তাহলে ও কি করে সেটা ভাববে? গগন, সানায়া সাবালি, আর তুমি ওকে অ্যাক্ট্রেস হওয়া থেকে কিছুতেই আটকাতে পারো না। দেখো, তুমি আমাকে শিখিও না যে আমাকে কি করতে হবে আর কি করতে হবে না। অসৎ সঙ্গে পড়ছে সানায়া, অসৎ সঙ্গে, সেটা শুধুমাত্র বন্ধুগুলোর জন্য। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সানায়া এখানে থাকবে না। ও নিজের পড়াশোনার জন্য ইউএস যাবে, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। মিথ্যে মিথ্যে বলছে, সি ইজ লাইং। সাইলেন্স ইন দ্য কোর্ট। কিন্তু সানায়া, প্লিজ সিট ডাউন। বাট শি ইজ লাইং। বসুন, বসুন। ও আমার সোনা, তোমার মাথায় আমার সম্বন্ধে এত খারাপ ধারণা, যেখানে কিনা আমার মনে তোমার প্রতি ভালোবাসাই আছে। We can understand. You can sit if you want to. কি হয়েছে লুসি? জানো না ভেতরে কেস চলছে? সেই জন্যই তো এসেছি ম্যাডাম, কেসের জন্য। মানে? মানেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পাঠকবাবু, সরি ডিস্টার্ব করছি, কিন্তু আপনার যে থিওরিটা ছিল সেটা অ্যান্টি থিওরি হয়ে গেছে, কাউন্টার থিওরি। দেখুন না, আপনি যেরকম বললেন যে উনি আত্মহত্যা করেছেন, কিন্তু যেরকমটা আরিয়ানা ম্যাডাম বলেছেন যে ওনার সাথে সানায়া ম্যাডামের কোনো প্রবলেম ছিল, সেই জন্য এই সমস্ত গল্প বানানো হয়েছে। আর আপনি, আচ্ছা, আমি কথা বলছি আপনার সাথে আর আপনি ফটোগ্রাফ দেখছেন। কোনো ইম্পর্টেন্ট কিছু আছে? আমাকে দেখান দেখি। মিস্টার পাঠক, কি দেখছেন আপনি? ইওর অনার, খুবই বিচিত্র বিষয় এটা। আমি চাইবো যে আপনিও এটা দেখুন। এই গগনবাবুর মৃতদেহে তার ওর মাথার দিকটা একটু দেখুন, একটা সাদা রঙের কিছু দাগ রয়েছে অনার। কিন্তু যখন পড়ছিলেন ওই ভিডিও ফুটেজে যেটা দেখা যায়, কোথাও ওনার মাথায় এই সাদা রঙের কিছু সেখানে দেখা যায়নি। কিন্তু তারপর যখন মাটিতে পড়ে গেলেন তখন হঠাৎই তার মাথায় সাদা রঙের এই দাগটা অনার। ইয়া, ইউ আর রাইট, কিছু একটা দাগ তো এতে আছে। সেটাই আমি ভাবছিলাম যে এই দাগটা এলো কোথা থেকে। আরে এ তো সিম্পল ব্যাপার, পড়ে যাওয়ার সময় কোথাও হয়তো মাথায় চোট লাগে, উনি পড়ে যান, বা কোথাও একটা মাথায় আঘাত লাগে। কোথায় কোথায় কিভাবে লাগলো, কোথা থেকে এলো ওর দাগটা? তাতে কি যায় আসে? যায় আসে জয়সওয়াল বাবু, কিন্তু হ্যাঁ, আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার এক্ষেত্রে যায় আসে। কিছুক্ষণ আগে কোনো দাগ নেই অনার, তারপর কিছুক্ষণ বাদেই মাথায় একটা দাগ চলে আসলো। হঠাৎ করে এই দাগটা এলো কোথা থেকে? যতক্ষণ না এই প্রশ্নটার উত্তর এখানে পাওয়া যাচ্ছে অনার, এই কেসটার অনেক কিছু এসে যায়। অনার, আমি আদালতের কাছে আবেদন করছি গগনবাবুর মৃতদেহটা আমাকে আরো একবার দেখার জন্য অনুমতি দেওয়া হোক। কিন্তু ইওর অনার, পোস্টমর্টম। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। পাঠকবাবু, আপনি নিশ্চিন্তে ডেড বডি শনাক্তকরণ করে নিন, কিন্তু ডেড বডিটা সেই রকমই হাল যেই রকমটা আপনার এই কেসের। দম নেই একদম। অল দ্য বেস্ট। সব তোমার জন্য হয়েছে। টাকা চাই না তোমার? টাকা চাই না? আই উইল মিট ইউ গেট নাথিং। চলো। ফিল্মি ফ্যামিলি, এই ফ্যামিলির ইকুয়েশন বোঝাটা একটুখানি প্রবলেমেটিক, মুশকিল একটু, তাই না? আসলে সমস্ত ইকুয়েশন বোঝা জয়সওয়াল বাবু একটু কঠিন বিষয়। যেরকমটা একটা ইকুয়েশন রয়েছে, শুনতে চাইবেন আপনি? হ্যাঁ প্লিজ। a প্লাস বি প্লাস বি প্লাস বি প্লাস 80 80 প্লাস 90 90 ইজ ইকুয়াল টু 100। a প্লাস বি প্লাস বি প্লাস বি
প্লাস 80 প্লাস 90 ইকুয়ালস টু 100। হ্যাঁ, তো এতে কনফিউশন কোথায়? কনফিউশন হলো এটাই যে এটা একটা ইকুয়েশন, আর সলভ করুন আর বলুন এখানে যে a প্লাস বি প্লাস বি প্লাস বি এখানে ঠিক কি? অ্যালজেব্রা। আই ওয়াজ দ্য টপার। নেক্সট ডেটে আমি দেবো তো এই ইকুয়েশনের অ্যান্সার, এ আর বি আসলে কি, আই উইল টেল ইউ। এবার খুব ইজি একটা দিলেন, ডোন্ট ওয়ারি, উত্তর দিয়ে দেবো। স্যার আমার মতে a -10 আর b -20, তাহলেই তো এই টোটালটা 100 হবে। I am a mathematical genius. A is 20 and B is -30, right, Kiddy? কি? জানি না আমি, এই সমস্ত উত্তরগুলো ভুল, অন্য কিছু ভাবো। স্যার স্যার উত্তরটা তো বলুন। ভাবো ভাবো, চিন্তা করো, ততক্ষণ আমি আমার কাজটা করে আসছি। স্যার A Kiddy at the dhada. Come on, back up. তবে ওনার চুলে দেখছি চুন লেগে আছে, মনে হচ্ছে কোনো দেওয়ালের সঙ্গে। জয়সওয়াল ঠিক বলছে কেডি, কি যায় আসে কোথা থেকে লেগেছে, এতে কি তোমার ক্লায়েন্ট জেল থেকে ছাড়া পেয়ে যাবে? আচ্ছা, বৌদি এখনো ফেরেনি বাপের বাড়ি থেকে? আরে ভাই, তুই কি করে জানলি বলতো আমার বউয়ের ব্যাপারে? শেষবার দেখা হওয়ার সময় থেকে এখনো ভাবছি তুই কি করে জানলি। আরে চিন্তা করিস না, তাড়াতাড়ি ফিরে আসবে। পায়রার পালক কোনো পায়রা নেই এখানে। যদি এখানে পায়রা থাকতো তাহলে এখানে নিশ্চয়ই পালক পড়ে থাকতো। আমি এটা বুঝতে পারছি না যে গগনের বডিতে ওই পালকটা এলো কোথা থেকে। আরে হয়তো যখন ওর বডিটা পড়ছিল তখন একটা পায়রা এসে ওর গায়ে ধাক্কা মারে। ওরকম টাইমিং মুশকিলের তবে। কেডি স্যার ঠিক বলছেন, কিছু তো গড়বড় আছে। দেখো, এই কথাটা শুধু আমাদের দুজনের মধ্যেই থাকা উচিত। বাইরের কেউ যদি জানতে পারে তো লোকসান তোমারই হবে। আর যদি এই কথা ভেতরে থাকে তো লাভ আমাদের দুজনের। তাহলে আমি কবে আসি বলুন? তোমার আসার দরকার নেই, আমি তোমাকে ফোন করে দেব। আর হ্যাঁ, মিসেস বর্মাকে ফোন করা বন্ধ করে দাও, আর উনি যেন জানতে না পারেন যে আমরা কোনোদিনও দেখা করেছি। থ্যাংক ইউ স্যার। হ্যালো ম্যাম। হ্যালো, এ বাবার মেকআপ আর্টিস্ট না? হ্যাঁ, লুসি। এখানে কি করছে? ওর কিছু পুরানো ডিউজ বাকি ছিল, ওটাই নিতে এসেছিল। তুমি বলো সানায়া, কি জন্য এসছো? বসো। আমি বসতে আসিনি, বাবার প্রপার্টির ভাগ চাই আমার। সানায়া, এসব ব্যাপারে অনেক সময় লাগে। কেন? যখন ওই আরিয়ানাকে ভাগ দেওয়া হলো তখন তো আপনি একটুও দেরি করেননি। যখন আমি চাইছি তো টাইম লাগবে। কি আছে ওই মহিলার মধ্যে? দেখো সানায়া। নো মিস্টার হিরেন শাহ, নাও ইউ লুক। যদি আমার বাবার সম্পত্তি থেকে একটা ফোঁটাও কম পাই না, আই সোয়ার টু গড, কেডি পাঠকের নেক্সট কেস আমার জন্য হবে আপনার এগেনস্টে। সব শয়তান একসাথে হয়েছে। সানায়া কুল, এইভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে কিচ্ছু হবে না। আমি কাউকে ভয় পাই না, বুঝেছো? চিল বাবু চিল। একটা কাজ কর, সিনেমা হলে একটা দারুণ ইংলিশ মুভি চলছে, চল। তুমি যাও, আমার অডিশন আছে। অডিশন? কিসের অডিশন? এন্ড হোয়াট অ্যাবাউট ইওর মম ড্যাড? এক্স্যাক্টলি। এখন আমি কে আটকাবে?
আমি ওটাই করব যেটা আমার ইচ্ছা। কান্ট্রির বেস্ট অ্যাক্টর হয়ে দেখাবো। আই মিন ইট। বাই। যতটা খাটনি তুই এই ধাঁধার উপরে করছিস, ততটা খাটনি যদি তুই এই কেসটার উপরে করতি না, তাহলে এই কেসটা এতদিনে সলভ হয়ে যেত। স্যার আপনি ঠিক বলছিলেন, রিজিয়ন বিল্ডিংয়ে কোনো পায়রা নেই। তাহলে গগনের বডি তো ওই পালকটা এলো কোথা থেকে? এটা তো খোঁজ নিতে হবে বলুন, যে ওই পালকটা এলো কোথা থেকে। ওই যে যেখানে গগনবাবু পড়ে গিয়েছিলেন সেখানকার মাটি। হ্যাঁ দিচ্ছি, এই যে লাল মাটি। তো সেখানে পাঠক স্যার। হ্যাঁ বলুন, কে আপনি? আগে আমি লুসি, গগন স্যারের মেকআপ করতাম। বলুন কি সাহায্য করতে পারি আমি আপনার? আমার কাছে এমন একটা খবর আছে যা কেসে আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু তাতে আমার লাভ কি হবে? লাভ আপনার এটাই হবে যে আপনি একজন নির্দোষ ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করার জন্য সাহায্য করছেন। তাহলে মিস্টার হিরেন কেন এটা ভাবলেন না? আর কেনই বা আমাকে এই টাকা দিলেন? আপনি আমাকে কি দেবেন? আই মিন কত দেবেন? লুসি দেবী, আমার প্রিন্সিপাল হলো যে আমি পয়সার বিনিময়ে কখনো কোনো তথ্য নিই না। তাহলে যে ইনফরমেশন আমি আপনাকে দিতে এসেছিলাম আপনি তা ভুলে যান। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ভেতরে যেভাবে এসেছেন নিশ্চয়ই বাইরে যাওয়ার রাস্তাটাও জানেন। স্যার, স্যার এটা আপনি কি করলেন? প্রথমে জেনে তো নিতেন ও এখানে এসেছিল কেন? স্যার ও গগনের মেকআপ আর্টিস্ট। আই এম শিওর ওর কাছেই কেসের ব্যাপারে ইনফরমেশন নিশ্চয়ই থাকবে। এখন আমরা কি করে জানতে পারবো? স্যার ও গগনের মেকআপ আর্টিস্ট। আই এম শিওর ওর কাছেই কেসের ব্যাপারে ইনফরমেশন নিশ্চয়ই থাকবে। এখন আমরা কি করে জানতে পারবো? সে ব্যক্তির কাছ থেকে যে লুসিকে তার মুখ বন্ধ রাখার জন্য পয়সা দিয়েছে, তার মুখ খোলাবো আমরা। দেখুন মিস্টার বরুণ, হতে পারে উনি মিথ্যে কথা বলছেন, কিন্তু ও বলছিলটা কি এটা তো জানতে পারি। আমি ওকে 50,000 টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখার জন্য, আর ও কেডির কাছে গিয়ে 50,000 টাকা মুখ বন্ধ করার জন্য? কি কারণে? ওই রাতে লুসি রিজেন্ট বিল্ডিংয়েই ছিল, কারণ শুটিং ট্যারেসে হচ্ছিল, আর সেই জন্য আমরা 9 ফ্লোরে একটা কামরাতে গগনের মেকআপ রুম বানিয়েছিলাম। হ্যাঁ তো ওই রাতে গগনের টিম, অর্থাৎ ওর স্পট বয়, ড্রাইভার, সবাই নিচে গাড়ির কাছে ওর ওয়েট করছিল। একমাত্র লুসিই ছিল যে গগনের কাছে গিয়েছিল ওর মেকআপ টাচ আপ করার জন্য। কিন্তু ফরগেট ইট। বলুন মিস্টার হিরেন, নইলে এই প্রশ্নটাই কেডি স্যার আপনাকে করবেন আদালতে। হয়েছিল কি, ওই রাতে যখন লুসি উপরে এসেছিল তখন আই ওয়ার্ন ইউ, যদি আমার সাথে তুমি কোনো গেম খেলছো না তাহলে এই ইন্ডাস্ট্রিতে তোমায় দাঁড়াতে দেবো না, মনে রেখো। আরে যা, ইন্ডাস্ট্রি কি তোর সম্পত্তি? আর তাছাড়া আমি নয়, চ্যানেল আমাকে অ্যাপ্রোচ করেছিল তোকে রিপ্লেস করার জন্য। সূর্যমান, আমি সূর্যমান, যতদিন আমি থাকবো আর একটাও সূর্যমন জন্মাবে না। 3.5 রেটিং দিয়েছি আমি একা। আরে ছাড় তো তোর রেটিং, আর শোন আমাকে এসব ফালতু ধমকি দেওয়া বন্ধ কর, নয়তো আমি যদি আমার রূপে ফিরে আসি না তবে। সূর্যমান হতে চাস না তুই? সূর্যমান, তুই সূর্যমান নিশ্চয়ই হবি, কিন্তু আমার মৃত্যুর ফলে। তথাস্তু। এই মেহুলটা কে? মনে হচ্ছে আপনি টিভি কম দেখেন। মেহুল টিভির আপকামিং স্টার। কিন্তু আপনি ওকে বাঁচাচ্ছেন কেন? কারণ মেহুল আমার ছোট ভাই। বাট ট্রাস্ট মি, ওই দিন ওটা শুধুমাত্র একটা কথা কাটাকাটি ছিল। ও ওখান থেকে তখনই বেরিয়ে গিয়েছিল। আমি পার্সোনালি মেহুলের সাথে কথা বলেছি, আর যখন গগনের মৃত্যু হয়েছিল তখন মেহুল ওখানে ছিলই না।
স্যার আমি ওখানে ছিলাম না। না, সেই বিষয়ে কথা আমরা পরে বলবো। সর্বপ্রথম আপনি এটা আমাদের বলুন যে আপনি পুলিশকে কেন বলেননি যে আপনি শেষ ব্যক্তি ছিলেন গগনের সঙ্গে দেখা করার ক্ষেত্রে? স্যার তাতে কি হয়েছে? এমন তো কোনো কারণ নেই যে গগনের ওই রুমটাতেই মার্ডার হয়েছিল, যেখানে আমি একমাত্র শেষ দেখা করেছিলাম। আমি বুঝতে পারছি না এই পুরো ব্যাপারটা আসলে কি। এটা একটা সিম্পল ম্যাটার স্যার। গগনকে চ্যানেল রিপ্লেস করতে চেয়েছিল, তাই জন্য চ্যানেল আমাকে অ্যাপ্রোচ করে। কিন্তু গগনের এটা মনে হয়েছিল যে হয়তো এগুলো আমি প্ল্যান করে করেছিলাম, তাই ভুলভাল খবর ছড়াতে থাকে, উল্টোপাল্টা কথা বলতে থাকে মিডিয়াকে। দ্যাটস ইট স্যার। হয়েছে তো সেটাই যেটা গগন বলছিল। আর শুভেচ্ছা জানাই আপনাকে যে রোলটা গগন করছিলেন আপনি করছেন এখন, ইওর অনার। দেখুন, এই খবরের কাগজের খবরটা অনুযায়ী যেই পার্টটা গগন করছিল সুরিয়া আমার, সেই পার্টটা এখন ইনি করছেন। শুভেচ্ছা আপনাকে। হোয়াট ইজ দিস স্যার? আরে এই ধরনের ডিসকাশন তো অনেক দিন ধরেই চলছিল, এতে আমার কি ফল্ট বলুন? স্যার একটা ব্যাপার আপনাকে ক্লিয়ার করে দিতে চাই, গগনের মৃত্যুর জন্য আমি দায়ী নই স্যার। না, এখানে তো এটা প্রমাণিত হয়েই যাচ্ছে যে ওনার মৃত্যুতে আপনার সব থেকে বেশি লাভ হয়েছে। না, এক মিনিট, সরি ডিস্টার্ব করছি পাঠকবাবু, কিন্তু আপনি বলুন এই খুনটা মানে কিভাবে হলো? মানে আপনি ছাদে ছিলেন সেই সময়? ছিলেন না, ছাদে উনি ছিলেন না। ছাদে ওই সময় গগনবাবুর সাথে আপনার ক্লায়েন্ট ছিলেন, উনিই খুন করেছেন। না না, ইনি ছিলেন ছিলেন তো আপনি? না ছিলেন তো আপনি? হোয়াট ডু ইউ মিন মিস্টার পাঠক? ইওর অনার, আপনার টেবিলের ওপর রিজেন্ট বিল্ডিং এর লিফটের মেইনটেনেন্সের রিপোর্টটা রাখা আছে, যেটা স্পষ্টভাবে জানাচ্ছে যে সেই দিন লিফট এন্ড মেইনটেনেন্সের কাজকর্ম চলছিল, তো লিফট বন্ধ ছিল, যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, হয়তো নেমেছেন উনি। সিঁড়ি দিয়ে নিচে আপনি সেদিন নেমেছিলেন, আর তারপর মাঝে মাঝে যেই জানালাগুলো রয়েছে সেখানে দাঁড়িয়ে পড়লেন, আর তারপর আপনি দেখলেন যে গগনবাবু ওপর থেকে নিচে নামছেন, আর যখনই গগনবাবু নিচে নামলেন ওনার হাতে ওই কেবেলটা আসলো আর উনি কেবেলটাকে কেটে ফেললেন। ঠিক বলছি আমি? আপনার কি মনে হয় যে ওয়্যার কাটার সবসময় আমি নিজের পকেটে নিয়ে ঘুরি? এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাইছি। ওয়্যার কাটার ছিল ওখানে, আপনি নিয়ে যাননি, কিন্তু লিফট অ্যান্ড মেইনটেনেন্সের কাজকর্ম চলছিল, তো ওখানে ওয়্যার কাটারের সঙ্গে সঙ্গে অন্যান্য যন্ত্রপাতিও ছিল। সেই ওয়্যার কাটারের ব্যবহারটা উনি করলেন ওই কেবেলটা কাটতে। ইওর অনার, ওইখানে সেদিন যেই নিরাপত্তারক্ষী ছিলেন ইমরতিলাল বজরঙ্গি, উনি কৌতূহলবশত গগনবাবু পড়ে যাওয়ার পর ওই সম্পূর্ণ দৃশ্যগুলো ওনার সেলফোনে রেকর্ড করে নিয়েছিলেন। কিন্তু বাবু আমি তো সরি বললাম না, আর আমি তো মানছি আমার ভুল হয়েছে। এবার তো ফিরে এসো প্লিজ প্লিজ। হ্যালো হ্যালো স্যার, আপনি আদালত গেলেন না? কেডি স্যারের কেস আজ। জানি রে ভাই, কিন্তু গেলেই কেডি আমাকে নতুন করে আর একটা ধাঁধা জিজ্ঞেস করবে, তার থেকে ভালো এখানেই ঠিক আছে। হ্যাঁ বাবু, সরি স্যার। দেখুন জয়সওয়ালবাবু, এই নিচে পড়ে রয়েছেন গগনবাবু, আর পিছনে ওই দিকে ওনার ওই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে, জুম করে একটু দেখো। MH02 FKGG 12, আপনারই গাড়ি এটা? আপনার গাড়ি এটা নাকি না? হ্যাঁ হ্যাঁ, আমারই গাড়ি, কিন্তু আমি তো ওই দিন গাড়ি নিয়েই বেরোইনি, আমি তো আমার বাইক নিয়ে গিয়েছিলাম। এক মিনিট। ঘটনাস্থলে আপনার গাড়ি রয়েছে, আর আপনি বলছেন যে আপনি সেদিন গাড়ি নিয়ে যাননি, তো কে নিয়ে গিয়েছিল? ওটা তো মেকআপ আর্টিস্ট লুসি। কি বলতে চাইছেন আপনি? গাড়িটা আপনার, কিন্তু গাড়িটা আপনি হিরেনবাবুকে দিয়েছিলেন। হিরেনবাবু যিনি গগনবাবুর উকিল ছিলেন, আপনাকে দিয়েছিলেন উনি। গাধা কোথাকার, আমি তোকেই বাঁচাচ্ছিলাম আর তুই আমাকেই।
মিস্টার হিরেন, প্লিজ বিহেভ ইন দ্য কোর্ট। এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারের সঙ্গে কথা বলতে চাই। গো অ্যাহেড। লুসি, আগে আমি লুসি, গগন স্যারের মেকআপ করতাম। আমার কাছে এমন একটা খবর আছে যা কেসে আপনাকে সাহায্য করতে পারে। এমন কি হয়েছে মিস্টার পাঠক? ইওর অনার, দুঃখের খবর রয়েছে। গগনবাবুর মেকআপ আর্টিস্ট লুসি বাসের মৃত্যু হয়ে গিয়েছে। অর্ডার, অর্ডার। মনে হচ্ছে এই গল্পটা এখানেই শেষ নয়।